না 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 ভিজেছি আমি বৃষ্টিতে অজানা কোনো সৃষ্টিতে ফিরে পেতে চায় মন তোমায় বারে বার খুঁজি তোমায় স্মৃতির পাতায় আনমনে স্বপ্ন ভরা ঘুম আসে অজানা কোনো উচ্ছ্বাসে ভেসে যেতে চায় মন আমার ভিন দেশে অশ্রু নদীর পথ বেয়ে নির্জনে না 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 na 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 কিছু কিছু মানুষের কোনো ইন্ট্রোডাকশন প্রয়োজন হয় না, আর ঠিক এরকমই একজন মানুষ রুদ্রনীল চৌধুরী। নমস্কার, আমি শৈলী, আর আপনারা দেখছেন টাইম লাইনে তারকার আরও একটি পর্ব। রুদ্রনীল চৌধুরী এক উল্লেখযোগ্য নাম আমাদের কলকাতার, অর্থাৎ বাংলা চলচ্চিত্র এবং কমার্শিয়াল মিউজিক যারা করছেন তাদের মধ্যে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। আজকে আমরা তাকে আমাদের সাথে পেয়ে নিজেদের সেটকে অনেকটাই ধন্য মনে করছি। আশা করি এই এপিসোডটা আপনাদেরও প্রচণ্ড ভালো লাগবে। নমস্কার রুদ্রদা। নমস্কার। তোমাকে পেয়ে আজকে ভীষণ ভালো লাগছে, কত গল্প জমে আছে। এবং আমি চ্যানেল ভিশন চ্যানেলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাই। তার সাথে সাথে তোকে তো অবশ্যই, তুই আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী এবং মানুষ তো বটেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মানে একটা টাইম ছিল যখন আমি ভাবতাম যে আমি এই কাজগুলো করব, কিন্তু এগুলো মনেই থেকে যেত আর কি। মানে আজকে যখন জিনিসটা সত্যি সত্যি হচ্ছে, মানে আজকে চ্যানেল ভিশনে টাইম লাইনে তারকা একটা পডকাস্ট হচ্ছে, মানে তুমি পাশে বসে আছো, মানে গানটা গাইলে, মানে এটা একটা সাররিয়াল টাইপের লাগছে। মানে সত্যি এটা হচ্ছে, এটা আমার ধারণা এটা হচ্ছে, এবং আমারও ওই আশাটা একটা গুড ভাইব, পজিটিভ ভাইব দিচ্ছিস কিন্তু বেসিক্যালি তুই, কারণ তুই অসম্ভব একজন গান পাগল মানুষ, যেমন আমিও তাই। হ্যাঁ, তো এই গান পাগল মানুষগুলো যখন একত্রিত হয় তখন আমাদের তো গানের বাইরে বা আর্টের বাইরে আলোচনাটা খুবই কম হয়। হ্যাঁ, কিন্তু সেটাও লাইফের পার্ট হিসেবে আসে, বাট আমরা ভীষণ এনজয় করি যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ফর ইনভাইটিং মি। গানের কথা যখন তুমি বলছিলে, আমি একটা মানে ইদানিংকালে দেখছি আমি যে মৌলিক গান, এটা না রুদ্রদা কোথাও একটা, তুমি গিটারটা বরং একটু রেখে নাও, সেটেল হয়ে নাও। হ্যাঁ, তো এমনি জাস্ট কথাতেই আসছে, প্রসঙ্গেই আছে যে মৌলিক গান এখন অনেকেই লিখছেন, নতুন করে কাভার হচ্ছে। মৌলিক গান মাঝখানে কিন্তু খুব একটা তৈরি হচ্ছিল না। আচ্ছা, 70-80 দশকের যখন সিনেমার গানগুলো হতো বা মৌলিক গান হতো, সেগুলো না মানুষের মনে অদ্ভুতভাবে ছাপ ফেলতো। বা তোমাদের ব্যান্ডের টাইমটা তো আমি বলছি, যে তোমাদের ব্যান্ড যেটা আমাদের দ্য মিসিং লিঙ্ক ইন্ডিয়া, যেটা তুমি খুব একজন খুব প্রমিনেন্ট মেম্বার ওখানের, তোমাদেরও যে গানগুলো আমাদের খুব মানে মনে থেকে যাওয়ার মতো, সেই রকম গান এখন কেন তৈরি হচ্ছে না? গান তৈরি হচ্ছে, কিন্তু গান তৈরি হচ্ছে না এমনটা নয়। এখন সমসাময়িক সময়েও এমন বহু শিল্পী, লিরিসিস্ট তাঁরা বা কম্পোজার তাঁরা কিন্তু তৈরি করছেন। আমার ধারণা এটা একটা অদ্ভুত একটা সময়ের মধ্যে আমরা আছি, যেখানে আমাদের যে বিজনেস প্রোভাইডার যারা, হ্যাঁ, তারা আমাদের এন্টার সিচুয়েশনটাকে কন্ট্রোল করছেন, এবং মোস্ট মানে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দাঁড়াচ্ছে, তারা বিজনেসের দিকটা ভাবুন, অসুবিধে নেই, কিন্তু বিজনেসটা করতে গিয়ে ওনারা যেটা করছেন, ওনারা গান বাজনার লোক না হয়েও ওনারাই বলে দিচ্ছেন বা ওনারাই ডিসাইড করে বলে দিচ্ছেন মানুষ এই জিনিসটা নেয় না, আপনি এটা করবেন না। সমস্যাটা আমাদের হয়ে গেছে সেখানে। তুই যেটা বলছিলাম যে ধর 60-70 দশক থেকে বা আমাদের গোল্ডেন টাইম অফ মিউজিক, আমরা এরাটাকে যেটাকে বলি, সেটাকে নিয়ে পরপর কিন্তু দারুণ দারুণ সব কম্পোজিশন তৈরি হয়েছে, এবং সেগুলো আমি কত আর মিউজিক ডিরেক্টরের নাম করব, মানে প্রায় তখন যে কজন ছিলেন, সলিল চৌধুরী, আর ডি বর্মন থেকে শুরু করে প্রত্যেকে, ইভেন
প্রমিনেন্ট সিঙ্গারও যারা ছিলেন, হেমন্ত মুখার্জি, কিশোর মান্না দে কুমার, ছিলেন, মান্না দে, কিশোর কুমার, এরা হ্যাঁ। নিজেরাও এক একজন দুরন্ত কম্পোজার ছিলেন। একদমই তাই। তো গৌরীপ্রসন্ন মজুমদার, তারপরে এবং তার সাথে সাথে আরও অনেক প্রচুর ভালো ভালো লিরিসিস্ট ছিলেন। তো কাজ তখনও যেমন ভালো হয়েছিল, পরবর্তী সময়ে স্রোতের মতো তো কিছু না কিছু সময় কোয়ালিটি ওয়াইজ কিছুটা ভাটা পড়ে বা আবার আসতে থাকে। তো সেই হিসেবে দাঁড়িয়ে দেখলে কিন্তু এখন সেই আন্দাজে কোনো অংশে খারাপ কাজ কিন্তু আমরা যেটুকু ব্যক্তিগত সূত্রেও শুনি কম হয় না, যথেষ্টই ভালো হয়। কিন্তু সমস্যা ওই আবার বললাম যে আমাদের বোধহয় আরেকটু যারা বিজনেস করছেন তাদেরকে ভাবতে হবে যে না, নতুন কিছু, নতুন ধরনটাকেও আমরা যেন মার্কেটে সবার সামনে ইকুয়ালি তুলে ধরতে পারি, যতটা না পপুলার ফরম্যাটটাকে তুলে ধরো। আর আমার এটার সাথেই আমি আর একটা সংযোগ করেই আর একটা প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে যে এখনকার দিনে ধরো আমি আমাদের জেনারেশনের কথাই বলছি, যে আমরা যারা ধরো গান বাজনা করছি, আমাদের কি পেশেন্স লেভেলটা একটু কমে গেছে? কারণ আমি শুনেছি যে তোমাদের টাইমটা তো তোমরা ভয়ঙ্কর স্ট্রাগল করতে, তখন না ছিল আমাদের সোশ্যাল মিডিয়া, তোমাদের বা মানে তখন যারা ফেমাস হতেন, মানে তোমাদের কথাই বলছি আমি, ধরো চন্দ্রবিন্দু হোক, ভূমি হোক, বা দ্য মিসিং লিঙ্ক ইন্ডিয়া হোক, আমি তিনটে ব্যান্ডকে মানে নির্দিষ্ট করেই বলছি, তোমাদের সময় তখন সোশ্যাল মিডিয়ার এত প্রচার ছিল না, কিন্তু মানুষ ওই গানের মাধ্যমে তোমাদের সবাইকে চিনে যেত। মানে এটা তো একদম ঠিক। কৃতদাসীমা বললেই সবাই জানে যে দ্য মিসিং লিঙ্ক ইন্ডিয়া। ঠিক। আজকে অস্তিত্ব যখন অ্যালবামটা রিলিজ করলো, আমরা তখন ছিলাম, মানে মুহূর্তের মধ্যে ভিউটা পৌঁছে গেল সোশ্যাল মিডিয়ার কত, কিন্তু আমরা যখন কিছু করতে যাই, আমি আমাকে ইনক্লুড করেই বলছি, আমরা কিন্তু অত ভিউটা পাই না। তাহলে আমার মনে হয় যে আমাদের কি শেখার অভাব আছে, মানে এটা আমি ব্যক্তিগত স্তরে খুব ফিল করি। না, মানে প্রশ্নটা কি তোর এটা যে আমরা যে জিনিসটা করছি সেটার ডিজিটাল ইনফ্লুয়েন্সটা কি, সেটা জিজ্ঞেস করছিস? না, একদমই নয়। আমি বলতে চাইছি যে এখনকার দিনে আমাদের কাছে ফেম পাওয়াটা কি খুব সহজ হয়ে গেছে, কারণ তোমাদের টাইমটাতে আমি জানি যে তোমরা প্রচন্ড মানে সোশ্যাল মিডিয়ার এত দৌরাত্ম্য ছিল না। দৌরাত্ম্য বলবো না, যে এতগুলো ওপেনিং। হ্যাঁ, মানে আমরা তখন যেভাবে গান বাজনাটা, ধর আমাদের 90 দশকের গোড়ার দিক থেকেই আমাদের গান বাজনার পথ চলা শুরু, এবং সে সময় তুই জানিস যে কবির সুমন, তথা তখন সেই সময় সুমন চট্টোপাধ্যায়, তার হাত ধরে একটা অদ্ভুত পরিবর্তন এসেছিল বাংলা গানের জগতে, যেটা তার আগের দশকটা না খুব সেরকম মেমোরেবল কিছু কাটেনি। এমন নয় যে ভালো গান তৈরি হয়নি, হয়েছে, কিন্তু বা এই 90 দশকের গোড়া থেকে যে আবার একটা নতুন স্রোত আসা শুরু করলো, এটা কিন্তু ঠিক কথা। তখন সোশ্যাল মিডিয়ার এতটা দৌরাত্ম্য ছিল না, যদিও মডার্নাইজেশন হওয়া অলরেডি শুরু হচ্ছিল, কম্পিউটার আসছে, হ্যান ত্যান এই বিষয়টা, কিন্তু আমরা না সত্যিই ভীষণ রিল্যাক্স ছিলাম। আমাদের কোথাও এই তাড়াটা ছিল না যে এক্ষুনি যেটা তৈরি করতে হবে কালকের মধ্যে সেটাকে হিট বানাতে হবে। হ্যাঁ, এই তাড়াটা ছিল না। মানে ধর আমরা দিনে সপ্তাহে আমরা 4 দিন করে রিহার্সালে বসছি, আমরা কিন্তু জানতাম না কবে শো পাবো। ব্যান্ড যখন প্রথম দিকে এগোচ্ছে, আমরা ওই আনন্দেই করছি, যতটা আমরা ভেতর থেকে গানটা তৈরি করার আনন্দে আছি, যতটা আমরা কম্পোজিশন তৈরি করার আনন্দে আছি, ততটা আনন্দেই কিন্তু আমরা এন্টার রিহার্সালটা করছি। এটা প্রত্যেক আর্টিস্টের জীবনেই হয়েছে। এবার তখন যাদের মনে হয়েছে যে তিনি পাবলিশ করতে চান, তো এখন ক্যাসেট কোম্পানির কাছে যেতে হতো, গিয়ে তাদেরকে শোনাতে হতো ডেমো, যে আপনারা দেখুন। এখন তো আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম হয়ে গেছে। এখন ডিজিটালাইজেশন যুগে তুই একটা গান তৈরি করলে, তুই এক্ষুনি একটা কম্পোজিশন তৈরি করলি, কালকে চাইলে তুই ওটা কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্মে তুই অটোমেটিক্যালি সেটাকে মেবি ফিউ বাক্স তোকে, তারপরে তুই ওটাকে আপলোড করে দিতে পারবি। সো অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে তখন সেই অর্থে যেমন আমাদের মধ্যে কম্পিটিশনটা ছিল না বলে কোয়ালিটি ওয়াইজ আমরা অনেক কিছুই কি বলবো অ্যাচিভ করতে পেরেছি। এখন কিন্তু সেই তুলনায় কম্পিটিশন অনেক বেড়ে গেছে, তো জিনিসটা তো টাফ বটেই। কিন্তু আমার যেটা মনে হয়, তোর এই প্রসঙ্গতে প্রথম প্রশ্নটা এবং এই প্রশ্নটা মিলিয়েই আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার কোথাও মনে হয় না লোকের, এই তুই খানিক আগেই বোধহয় কথাটা বলছিলিস যে সবার মধ্যে খুব একটা রাশ আছে, সাংঘাতিক দৌড়ানো। আমার একটা সাংঘাতিক তাড়া। আমি ধর আমার কাছে কেউ গিটার শিখতে আসছে, মোস্টলি আমি দেখেছি যারা অ্যাপ্রোচ করেন, সেক্ষেত্রে অনেক মা বাবাও আছেন, তারা বলে ফেলেন, আচ্ছা স্যার আমার ছেলে তাহলে মোটামুটি 3 মাসেই, হ্যাঁ মোটামুটি দেখুন একটু যদি 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 তো আমি বলছি এইটা তো সম্ভব নয়। আমার যেই জিনিসটা আজকে আমি যেটুকু খুব সামান্য মাত্র বাজাতে পারি, কিন্তু সেইটুকু বাজাতেও কিন্তু আমার 25-30 বছর 35 বছর সময় লেগে গেল। তো এই বিশ্বাসটাকে রাখতে হবে। এবার প্লাস তার অধ্যাবসায়, তার প্র্যাকটিস যার যত বেশি হবে সেই আন্দাজে হবে। তো আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই এই একটা জায়গায় দাঁড়িয়ে তোর সোশ্যাল মিডিয়ায় ইয়েতে যদি আমরা না যাই, নিজের কাজের প্রতি যদি ভরসাটা থাকে,
তাহলে সেটা যে কোনো সময়ের জন্য কিন্তু আমার মনে হয় না খুব একটা শুধু তাড়াহুড়ো করলে চলবে না, দ্যাটস ইট। হ্যাঁ, আমাদের বড্ড তাড়া, এটা আমারও মনে হয়। মানে একটা গান করে সেটা কতক্ষণে রিলে কনভার্ট করে ওটা ছেড়ে দেবো, ঠিক ঠিক, কতক্ষণে কমেন্ট পাবো, ওইটা না সবাই এখন মনে হয় কম্পিটিশনটাতে নেমে গেছে আর কি। একদমই একদমই। মানে আমার এখন, আমি এখন মানে পরবর্তীতে যে প্রশ্নটা করব সব মানে এটা একটু প্রত্যেকটাই ট্রিকি, এটা একটুখানি খটোমটো লাগতেও পারে। সেটা হচ্ছে আমাদের বাংলা যেটা গানের জগৎ, বা সেটা কমার্শিয়ালি হোক বা সেটা ব্যক্তিগত, যেটা পার্সোনাল, অনেকে যেরকম ইউটিউব করে ছাড়েন, মানে আমাদের বেসিক্যালি গান বাজনা জায়গাটা আমাদের খুবই সীমিত কিন্তু। মানে এই মুহূর্তে আমি শুধুমাত্র আমাদের বাংলা গানের জগৎটা নিয়ে বলছি, সেখানে শিল্পী অনেক বেশি, ঠিক আছে। এবার মানে নিজের যে তোমার একটা চিন্তাধারা থাকে যে আমি এইভাবে এইভাবে এগুলোকে এক্সিকিউট করব, কখনো কখনো সেই চিন্তাধারার সাথে ইন্ডাস্ট্রির কাজকে নিয়ে কি কখনো সংঘাত হয়? মানে আমি যেটা করতে চাইছি সেটা করতে পারছি কিনা? হ্যাঁ, মানে আমি জানি যে কাজটা এখন এই মিউজিকটা এখানে দিলে খুব ভালো লাগবে শুনতে, কিন্তু সেখানে আমার মৌলিক চিন্তাধারা কি কখনো ব্যাহত হয় আমার বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাহত হয় থাকা মানুষের জন্য? বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাহত হয়, এবং ব্যাহত হয় ওই 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 যে জিনিসটা বলছিলাম যে তখন পুরোনো আমলেও ধর এটা আমরা আমাদের শোনা কথা যে একজন একটা কাজের, যে কোনো একটা কাজে, ধর সেই অ্যাডের কাজই হোক কি ফিল্মের কাজই হোক কি একটা থিয়েটারের কাজই হোক, যেখানে 4-5টা আর্টিস্ট, 4-5 গোত্রের আর্টিস্ট, তারা একত্রিতভাবে মিলিতভাবে একটা কাজ করতে চলেছেন এবং তাদেরকে কেউ একটা প্রডিউস করছেন। তো অ্যাট দ্য সেম টাইম প্রডিউসার কিন্তু ভীষণভাবেই ভরসা রাখতেন যে না, আমি ডিরেক্টরের উপর ভরসা রাখবো, হ্যাঁ, যে তিনি যে কাজটা করছেন এটা উনি এক্সপার্ট, সো হিল টেক দ্য ডিসিশন টু মেক ইট ফাইনাল, আমি ওখানে কোনো ইন্টারফেয়ার করবো না। সো এই ইন্টারফেরেন্সটা অবশ্যই আমরা ফিল করি। মানে ধরো আমি একটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস ক্রিয়েট করলাম, এখানেও আরেকটা কথা আছে যে এবার আমার কতটা এক্সপিরিয়েন্স সেটাও ম্যাটার করবে, কারণ আমার যদি এক্সপিরিয়েন্স কম হয় তো অবভিয়াসলি তখন আমাকে আমার যিনি ডিরেক্টর বা প্রডিউসার তিনি তার একটা মতো এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, কিন্তু সেটা বাদ দিলে মোস্টলি দেখেছি যে আমরা যেভাবে জিনিসগুলো চাই সেগুলো অনেকাংশেই হয়তো গৃহীত হয় না। তো সেটা ওই একদমই আবার বলছি যে আমাদের পুরোটাই বিজনেস আঙ্গিকে দেখা হয়, তো সেটা সেই ফর্মুলাতে চলে যায়, সে তো বটে। আমি একটা এবার ব্যক্তিগত প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে যখন ছোট ছিলে, ছোটবেলা থেকেই গানটাকে সাথে নিয়ে চলা, নাকি পরিবারেরও একটা প্রভাব ছিল তোমার গান বাজনার প্রতি ভালো লাগা, বা গান বাজনাটাকেই ধরে নিয়ে এগানো এই ব্যাপারটার প্রতি? একটা সময় অবধি মানবি বাঙালি সমাজে প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু তানপুরা একটা বা অথবা একটা হারমোনিয়াম আর তবলা ছিল। আমারও ছোটবেলাটা ওরমভাবেই শুরু হয়েছে। আমার বাবা মা দুজনেই গান পাগল মানুষ আমাদের, এবং তাদের কিন্তু ছোটবেলা থেকে, তাদেরও ছোটবেলা থেকে যথারীতি ভালো চর্চা ছিল। আমার বাবা খুব সুন্দর গান গাইতেন, কিন্তু উনি এটাকে কোনোদিন প্রফেশন করেননি। আমার মাও তাই, আমার মাও দারুণ গান, কিন্তু আমি অনেকাংশেই আমার বাবার কাছ থেকে বেঁচে। আমার বেসিক্যালি আমার বেড়ে ওঠাটা কিন্তু তবলা শিখে, আমি বেসিক্যালি কিন্তু ভোকালিস্টও নই, সিঙ্গারও নই। আমি জানতে পারি সেটা হঠাৎ করে একদিন ক্লাস 5 না 6-এ হঠাৎ করে আমার একদিন গান পেলো। হ্যাঁ মানে গান, মানে হ্যাঁ গান পেলো, মানে আমি জানি আমি তো সারাদিন তেরেকেটে তাকে ধীরে ধীরে তাকে এইসব নিয়েই ভাবছি, মানে তবলার বোল নিয়েই ভাবি, আর গান শুনি ভালো লাগে যাচ্ছে। আমি যে কোনোদিন গাইতে পারি সেটাই তো আমি জানতাম না। তো সেদিন আমার হঠাৎ করে গান পেলো, আমি কি গাইছি, আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে রানা, তারপরে দেখুন গিয়ে যাচ্ছি ভূপেন হাজারিকার গান, কারণ তখন ওই সময়টা ফেসটা প্রচণ্ড। এবার ওই হামিং করতে গিয়ে আমার মা বলছে, বাবু আরে তুই তো দারুণ গান করিস, জানতাম না তো, গানটা কর তুই গান, মানে প্রচণ্ড আমাকে এনকারেজ করলো। সে এমন এনকারেজ করলো, আমার জীবনের মধ্যে ক্লাস 6-এ আমি যদি খুব ভুল না করি, আমার স্কুলের কোনো একটা সোশ্যালে কোনো একটা অনুষ্ঠানে দুখানা গান আমি গিয়েছিলাম। একটা গিয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত, জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, আমার এখনো মনে আছে। আর আমি এক যাযাবর, বা হয়তো ভূপেন হাজারিকা অন্য গান একটা, এইটা আমার সঠিক এখনো স্মৃতিতে নেই, কিন্তু এইভাবে আমার শুরু। কিন্তু যে আমি নিজের ডিসকভারি, নিজের প্রতি যে আমি যে গান গাইতে পারি, তো সেটা দিয়ে ইনফ্যাক্ট আমার মিসিং লিঙ্কের জার্নির প্রথম, মানে মিসিং লিঙ্ক তো অনেক পরে নামকরণ হয়েছে, তার আগে ব্যান্ডের অন্য নাম ছিল, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু শুরুতে কিন্তু আমি লিরিসিস্ট, কম্পোজার এবং সিঙ্গার ছিলাম। পরবর্তী সময়ে আমি গিটারিস্ট হয়েছি, তখন ভোকালিস্ট পাওয়া যাচ্ছিল বলে মনে হয়েছে যে একজন ভোকালিস্টকে ব্যান্ডে রিক্রুট করতে হবে, তো সেটাই হয়েছে।
না, তুমি তো বেসিক্যালি ওখানে গাও, তো এটাও তো একটা হ্যাঁ ব্যাপার। আমি গাই, আমার মানে মূল স্রোতের গাওয়াটা খুব কমই হয়, বেসিক্যালি আমি ভোকাল হারমোনিজ আমি তোমার তো বাকি করি। কাজগুলো অনেক বেশি থাকে, কারণ এক্স্যাক্টলি, ওই আমরা যেটা তোমার হয় সাথে কাজ আমাদের করতে গিয়ে ব্যান্ড মানে দেখেছি। তো একটা ফ্যামিলি, ফ্যামিলি হ্যাঁ, সবাই যদি বাবা হয় তাহলে তো হবে না, কাউকে মায়ের কাকা দায়িত্ব জ্যাঠা, পালন করতে হবে, কেউ কেউ কাকা কাকা হবে, জ্যাঠা। জ্যাঠা হবে, কেউ বোন হবে, দিদি হবে। তো একটা ব্যান্ড মানে সেটাই তো, আমাকে ওই এমন একটা রোল নিতে হয়েছে যেটার জন্য আমি লিড সিঙ্গিংটা আমার খুব কম করা হয়, বাট অফকোর্স আমি এটা তো পারি। গান বাজানোর জন্য মানে যেহেতু এই তোমার গান মানে গান পাওয়ার গল্পটা আমরা শুনলাম এতক্ষণ ধরে, তো তোমার গান যখন তুমি গানটাকে ভালোবেসে বেসে মানে যখন ভেতরে ঢুকিয়ে নিলে গানটাকে, তখন তোমাকে মানে কার কার গায়কই ইন্সপায়ার করতো? 90 দশকে আমাদের সবাইকে সুমন চট্টোপাধ্যায় ইন্সপায়ার করে গেছেন, হুম। এবং তার আগে আমি কোনোদিন নিজে ভাবতে পারিনি একটা গান আমি তৈরি করব। মজার ব্যাপার হচ্ছে, খুব সুন্দর প্রশ্নটা করলি, যে আমার ওই সময় স্টাডি নিয়ে একটা প্রবলেম তৈরি হয় আমার স্টাডি ক্যারিয়ারে। তো তখন আমার দুই বন্ধু আমার খুব ক্লোজ হয়, তারা আমাকে, আমি ভীষণ মানে মানে মনমরা হয়ে গেছিলাম যে কী করবো বুঝতে পারছি না, ক্যারিয়ার কী হয় হ্যান ত্যান ইত্যাদি। তো ওরা আমাকে প্রথম আসে, এটা প্রবাবলি 95-এর গোড়ার দিকটা হবে, তখন আমি অলরেডি গ্র্যাজুয়েশন হিসেব মতো পার্সু করছি। তো ওই সময় এসে আমাকে বলে যে আরে তুই তো একটা কোথায় তোর একজন আত্মীয় সূত্র ধরে, বন্ধুর সূত্র ধরে তুই একটা কি অ্যালবাম পেলি ওই বাংলাদেশের কোনো একটা ব্যান্ডের, তো মাইলস, ওটা আমাদের দারুণ লেগেছে, এই চল না আমরা এরকম করে একটা দল করি। এবার আমার না একটা অদ্ভুত তখন মানসিকতা ছিল, আমি এত ইন্ডিয়ান মিউজিকের প্রতি বা ইস্টার্ন মিউজিকের প্রতি আমার একটা আকর্ষণ ছিল, ওরও ওই ধরনের একটা লেভেলের গান কিছু একটা শুনলেই, কারণ আমার ছোটবেলা থেকে বড় হওয়াটা ওই ধরনের একটা আমার আপব্রিঙ্গিংটাই হয়েছে ওরকম। আমার মনে হচ্ছে ইস এত এত ওয়েস্টার্ন জিনিস হচ্ছে, এগুলো কি, কিন্তু কয়েকবার শোনার পরে আস্তে আস্তে না আমি ওটার প্রেমে পড়ে যাই। তো সেই হিসেবে ব্যান্ড করার তুই যদি আমাকে বলিস তাহলে সেটা আই ওয়াজ হিউজলি ইন্সপায়ার্ড বাই মাইলস, আর ওই লিরিক লেখা বা ওই ধরনের জিনিসগুলো আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করতেন সুমন চট্টোপাধ্যায় টিল ডেট। মানে আমি এখন কোনো কিছু লিখলে আমার সবসময় মনে হয় উনি আমার পথপ্রদর্শক আর কি। হ্যাঁ, আমাকে উনি ইন্সপায়ার করেছেন লেখার জন্য, এবং আমার মতো অনেককেই করেছেন, সেটা তো একটু বটে। মিসিং লিংক ইন্ডিয়া আর ব্যান্ডে মাতরম, এটার গল্পটা একটু ছোট্ট করে বলো, মানে এটা সবাই শুনতে চাই আমরা। এটার একটা মজার গল্প আছে। তখন 2005 থেকে শুরু হয়েছিল ওই ইভেন্টটা, এবং হিউজলি ফেমাস ছিল। তো আমি আবার যে কোনো ধরনের রিয়েলিটি শোয়ে পার্টিসিপেট করার এগেনস্টে, কারণ আমার সামহাও তখন মনে হতো যে অনেক রকম পক্ষপাতদুষ্ট অনেক কিছু হয়, এটাও ব্যবসায়িক কারণেই হয়। তো তখন কি মানুষ কোনোদিন, মানে আমি বলতে চাইছি যে এখান থেকে ফিউচারে তো আমাকে স্ট্রাগল করতেই হবে, তাই না, আমাদেরকে স্ট্রাগল করতেই হবে। তো আমি এরকম একটা প্ল্যাটফর্ম থেকে কেন করবো, স্ট্রাগল করেই উঠবো। আমার এর ধরনের এটা আমার ব্যক্তিগত অভিরুচি ছিল বা আমার ইয়ে ছিল। তো আমি পরের বছর আমরা কিন্তু অলরেডি আমরা প্রফেশনাল শো করছি, আমরা এদিক ওদিক বিভিন্ন জায়গায় শো করছি, এবং যেহেতু করছি সেজন্য আমাদের তাগিদও ছিল না, আমার তাগিদ ছিল না যে কেন আবার একটা ইভেন্টে যাবো, সেখানে গিয়ে আমাকে ইয়ে করতে হবে। তখন ওই একটা আরেকটা চ্যানেলে খুব বিখ্যাত সে সময় হয়েছিল, সেই তারা দেখাতো এবং হিউজলি পপুলার ছিল ওই শোটা। তো আমরা গেছিলাম আশা অডিওতে বেসিক্যালি একটা ডেমো জমা দিতে, যে আমাদের ডেমোটা রেডি এবং আমরা এবার অ্যালবাম অ্যাপ্রোচ করতে চাই, যে আপনারা আমাদেরকে পারমিশন দিন, বা যদি আমাদের এগ্রিমেন্ট হয়ে যায় দেন উই ক্যান পাবলিশ আওয়ার সেকেন্ড অ্যালবাম, মেবি সেকেন্ড অ্যালবাম, প্রথমটা 2004-এ ছিল। তো হ্যাঁ, তো এইবার আমাদের সাথে কথাবার্তা হয়ে গেছে, কথা হয়ে যাওয়ার পরে আমাদের যে আরেক রুদ্র, যে আমার জুনিয়র ব্যান্ডমেট, তো ও আমাকে বলে রুদ্রদা তুমি একটু যাও তো দেখি, তুমি একটু যাও, আমি আসছি, আমি ফাইনালি করে আসি। তো আমি বললাম দেখ ফর্ম টার্ম কিন্তু কিছু ফিল আপ করবি না, আমি বলে দিলাম এই যে তোদের মাথায় ঢুকেছে, আমি কিন্তু এসবে একদমই না না, তুমি সরি তোমার চিন্তা নেই, তুমি যাও নিচে যাও, তুমি গিয়ে একটু পান টান খাও, আমি আসছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, নিচে আসি, যথারীতি আমি জানি আমি চলে এসেছি। 2 দিন পরেই বাড়িতে দেখি ফোন প্রতিদিন থেকে, যে আপনি রুদ্রনীল চৌধুরী? হ্যাঁ, বলে হ্যাঁ, আপনারা এরকম সিলেক্টেড হয়েছেন, আপনাদের সিডি দেওয়া ছিল, কংগ্রাচুলেশন, আপনারা অমুক দিন সমিতে চলে আসুন, সেদিন আমাদের প্রিলিমসের টেস্ট হচ্ছে। এবং আমার তো মাথায় হাত, আরে এটা কে করলো, আমি তখন বুঝে গেছি আমার প্রচন্ড রাগ হচ্ছিল। তারপরে যখন রিহার্সালে দেখা হয়েছে ওদেরকে গালিগালাজ করছি, কিন্তু আনন্দও হচ্ছে একটা, যে সিলেকশন তো হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে চল। তখন সবাই বলছে যে রুদ্রা যাই হোক
আমাদের তো কিছুটা আমরা পপুলার, আমরা যদি ভালো করি তাহলে তো আমরা পপুলারিটি কিছুটা হলেও গেইন করবো। একদমই আমরা যদি তাই। সেই লজিকেই যাই, সো চ্যাম্পিয়ন হব ওইটা আমি ভুলে কোনোদিন এমনিও ভাবিনি। এখনও ওটা নিয়ে আমাদের ভোকালিস্ট অভিনন্দনের সাথে আমার হাসাহাসি হয় যে হি ওয়াজ দ্য অনলি ওয়ান যে প্রথম থেকে শেষ অব্দি বিলিভ করতো আমরাই চ্যাম্পিয়ন, আমরাই চ্যাম্পিয়ন, আমাদের যা কোয়ালিটি আছে তাতে আমরাই চ্যাম্পিয়ন। এটা একটা খুব মজার বিষয়। ওটা ম্যানিফেস্ট হয়ে গেছিল আসলে। অ্যাকচুয়ালি সত্যি ম্যানিফেস্ট, এবং সত্যি আমি মানে- তোকে বলি যে তার আগে তো আমরা বিভিন্ন জায়গায় শো করছি, এবং ওই সময় কিন্তু সত্যি মানুষের সেই আগ্রহটাও ছিল। নতুন গান হলে সবাই আগে শুধু নাচার গান শোনার জন্য আগ্রহ ছিল না, কিন্তু তখনও কিন্তু আমি দেখেছি, মানে আমরা যে সময় গান বাজনা শুরু করেছি সেই সময় কিন্তু পাড়ায় লোক বসে খুব স্লো স্লো গান গাইছি, সেটাও কিন্তু শুনছেন লোকে। তার মানে নতুন গান শোনার আগ্রহ কিন্তু মানুষের বরাবরই আছে। আমরাই এটাকে না তাড়াহুড়ো করিয়ে করিয়ে আমরা সেই জায়গাটাকে নষ্ট করেছি। বাট ওটাই বলছি যে ওই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের কৃতদাসী মা, বৃষ্টি গানটা, হ্যাঁ, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট হিট ছিল। স্পেশালি যখন দারুণ ভালো লেগেছিল কৃতদাসী মায়ের মতো একটা কমপ্লেক্স হার্ড রক গানকে লোকজন রীতিমতো হাম করছে, গাইছে তারা। এইটা আমাদের জীবনে আমরা ইনস্ট্যান্ট হিট কি জিনিস সেটা দেখেছি লাইফে। মিউজিশিয়ান মাত্রই একটি সংবেদনশীল মন থাকে, মানে সেটা আমার ভোকাল কর্ডটাও আমার কাছে আমার ইনস্ট্রুমেন্ট। সেখানে আমিও একটা ইনস্ট্রুমেন্টকে ধারণ করেই আমি গান বাজনা করছি। তো এই সংবেদনশীল মনটা না থাকলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় গান বাজনাটা করা যায় না। মানে খুব কমপ্লিকেটেড বা খুব খুব প্র্যাকটিক্যাল তো সবার হওয়া উচিত, কিন্তু খুব প্র্যাকটিক্যাল মাইন্ড মিউজিক জেনারেট করতে পারে কি? মানে একটা সংবেদনশীল মন যদি আমার না থাকে, আমি লিখবই বা আমার তো একটা ভাবের দরকার হবে, একটা ইন্সপিরেশনের দরকার, আমি কি করে করব? না, প্র্যাকটিক্যাল মাইন্ড কথাটার সাথে আমার খুব মানে আমি একটু কন্ট্রাডিক্ট করছি ওই একটা জায়গায়। প্র্যাকটিক্যাল মাইন্ড মানে কি আমরা কি এটা আমি বুঝি ভুল যে বললাম খুব সম্ভবত, হ্যাঁ। শব্দটা আমার চয়নে ভুল হয়েছে। মেকানিক্যাল মাইন্ড মানে মেকানিক্যাল যে খুব মেকানিক্যালি জিনিসগুলোকে ভাবে যে আমি এটার পর এবার এটা করব, এটা- এটার পর এটা করব। মজার ব্যাপার হচ্ছে এটাও খুব রিলেটিভ ওয়ার্ড। যে কেউ হয়তো, আমি এরকম মানুষকে তো খুব মানে অলমোস্ট দেখিনি, কিন্তু একজন মানুষকে শুনেছি বলতে, হ্যাঁ। আচ্ছা তোমার কোন গানটা? গান আমার মোটেও ভালো লাগে না, আমি গান শুনি আমি এরকম কয়েকজনের সাথে আমার সাক্ষাৎকার হয়েছে। এলাম ওই ফুলটা দেখো কি সুন্দর। না, 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 না। ফুল, ইস আমার, আচ্ছা তোরা ফুল দেখে এরকম পাগলামি করিস কেন? বলে আচ্ছা তোরা আর্ট গ্যালারি কেন জানিস? তার মানে দেখ এক একটা মানুষের এক এক রকম অভিরুচি, কিন্তু প্রায় ধরে নিই 99% মানুষ সংবেদনশীলই। 99% মানুষই সংবেদনশীলই। তো সংবেদনশীলতা না থাকলে কোনো আর্ট ফর্ম পৃথিবীতে তৈরি হতোই না। হ্যাঁ, আমাদের তো বেসিক 3টে নিড ছাড়া বাকি তো সংবেদনশীলতার উপরেই বাকি এন্টায়ার জিনিসটা, গ্লোবালটা দাঁড়িয়ে আছে। সো আমার মনে হয় অবশ্যই তোর প্রশ্নটা ভীষণই যৌক্তিক একটা প্রশ্ন, যে একজন মিউজিশিয়ান হতে গেলে বা একজন আর্টিস্ট হতে গেলে ভালো মানুষ হওয়াটা ভীষণ যেমন দরকার, সংবেদনশীলতা ভালো মানুষের মধ্যেই থাকবে। ওটা জেনারেল ক্যারেক্টারিস্টিক সংবেদনশীল হতেই হবে। কারণ যে নিজেকে বুঝতে পারবে এবং অন্যের ইমোশনটা বুঝতে পারবে। এবং এই সংবেদনশীল শব্দটা কিন্তু ভীষণ বড়, কারণ এর মধ্যে কিন্তু পলিটিক্স জড়িয়ে আছে, এর মধ্যে সোশ্যালিজম জড়িয়ে আছে, এর মধ্যে সমস্ত কিছু জড়িয়ে আছে। তুই এক ছাতার তলায় একটা শব্দকে বললি, হুইচ ইজ ভেরি গুড। মানে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছি যে এটা দারুণ একটা প্রশ্ন, এবং তার উত্তর এটাই হওয়া উচিত যে আমরা আর্টিস্ট মাত্রই সংবেদনশীলতা যার থাকবে না সে কখনো ভালো আর্টিস্ট হতে পারে না। আমি তুমি তো প্রচুর বাংলা সিনেমায় তো ভালো মতোই কাজ করেছো। তোমার বাংলা সিনেমাতে কার হাত ধরে বাংলা সিনেমায় আসা, মানে গান বাজনার জন্য, এবং সেই স্টোরিটা একটু যদি এখানে বলো। বাংলা সিনেমা আমার বেসিক্যালি ডেবিউ হয়েছিল 2011-তে, খুব যদি ভুল না করি আমার মনে হয় 2010-11 হবে। অনিন্দ্য চ্যাটার্জি অফ চন্দ্রবিন্দু, ওই অনিন্দ্যদার হাত ধরেই আসা। ওটা আমার প্রথম অ্যাজ আ মিউজিক প্রোগ্রামার, ওটাতে আমার হাতে খড়ি হয়, এবং অনিন্দ্যদা ওখানে প্রথম একজন মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছিল। সো আমাদের দুজনেরই ডেবিউ ছিল ওটা। তো এইটা ছিল আমাদের প্রথম আমার, এবং ওনার হাত ধরেই ইনফ্যাক্ট আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্য পাওয়া বা সেই অর্থে বড় ব্যানারের কাজ হতো। যদিও তার আগে গোয়েন্দা গোগল বলে একটা সিনেমার কাজ আমরা শুরু করেছিলাম, আমি শুরু করেছিলাম শ্রমিক সিনহার সাথে। আনফর্চুনেটলি ওটা মাঝপথে আমি বাদ পড়ে যাই। কেন বাদ পড়ে যাই সেটা আমি এখনো জানতে পারিনি, কিন্তু না হলে হয়তো ওটাই প্রথম হতো। সিনেমাটা দেখেছিলাম মনে হয়, গোয়েন্দা গোগল এসেছিল তো। হ্যাঁ হ্যাঁ ছিল, ওটা এসেছিল। বাট যা হোক, কিন্তু সেই অফিসিয়ালি আমার মনে হয় অলিক সুখ হচ্ছে আমার প্রথম সিনেমা যেটাতে আমি কাজ করেছি। তারপরে পরবর্তী সময়ে অনিন্দ্যদার সাথে অনেক ফিল্মেই, অনিন্দ্যদার সাথে ইনফ্যাক্ট অনিন্দ্যদা যে কটা ফিল্মেই কাজ করে, যেমন ওপেন টি বায়োস্কোপ, যেটা ওনার ডিরেকশন
ফিল্ম ডিরেকশন, সেখানে তো বটেই। এবং অনিন্দদা যে কোনো ফিল্মেরই কাজ করেন আমাকে কিছু না কিছু অ্যাসিস্ট্যান্সের জন্য নেয়নি, সেটা অ্যাজ এ মিউজিশিয়ান হতে পারে, অ্যাজ এ প্রোগ্রামার হতে পারে। তো সেই অর্থে হ্যাঁ ভালো ভালো, আমি হয়তো খুব সংখ্যাধিক্য ফিল্মে কাজ করিনি, কিন্তু বেশ ভালো কিছু মেমোরেবল সিনেমার কাজ করেছি ডেফিনেটলি। কারণ আমি যেহেতু ব্যক্তিগতভাবে রুদ্রদার সাথে কাজ করেছি, আমি জানি যে তোমার যে ইমেন্স একটা নলেজ আছে এবং এতগুলো ইনস্ট্রুমেন্টের প্রতি তোমার নলেজ আছে। শুধু যে গিটারের ব্যাপারে বলছি সেটা না, তুমি আমাদেরকে যখন ভোকালের ব্যাপারেও অনেক সময় অনেক কিছু বলো, আমি দেখেছি তোমার টিপসগুলো ভয়ঙ্কর কাজে লাগে। এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে বলেছি, মানে রুদ্রদা কোনো একটা সময় হয়তো আমাকে আইডেন্টিফাই করিয়েছো যে তোর ওয়েস্টার্নটা ভালো, তুই এটার দিকেও, ইন্ডিয়ানটা ছাড়া এটার দিকেও তুই নজর দে। হ্যাঁ মানে আমাদের না এখানে পরিস্থিতিটা এমন কি জানিস তো, আমাদের কেউ শুধু আমি এটা ধরো আমি একজন ক্লাসিক্যালি ইন্ডিয়ান ক্লাসিক্যালি আমি একজন এক্সপার্ট, কিন্তু আমি এই ফিল্ডে কাজ করতে চাইছি, আমি কিন্তু কাজ পাবো না। আর স্পেশালি যেমন আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার ইয়াঙ্গার জেনারেশনে যে কজন মিউজিশিয়ান আছে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে একটা কথাই বলি যে গান বাজনা করছি মানে যার যেটা সাবজেক্ট সে সেটাতে শুধু এক্সপার্ট, তাহলে কিন্তু আজকের দিনে লড়াই করে কাজ পাওয়া খুব মুশকিল। তাকে কিন্তু সব ফিল্ডেই জায়গাটা রাখতে হবে, ঠিক আছে? যে কারণের জন্য একটা শুধু দোকানের থেকে মাল্টিপ্লেক্স বা আমাদের ইয়েগুলো এতটা বেশি চলে, হ্যাঁ মলগুলো এত বেশি চলে কেন হিসেব মতো, কারণ ওখানে এক ছাতার তলায় না অনেক কিছু পাওয়া যায়। তো তোকেও না খানিকটা হলেও সেরকম ধরনের একটা জায়গায়, মানে যে করবে, যে সাকসেস পেতে চায় তাকে কিন্তু রাখতে হবে। তো আমার কিন্তু এই করাটা কোনো ইম্পোজড জিনিস নয়, মানে আমি এটা করেছি আমার আগ্রহ চাই। যেমন আমি তোকে বললাম যে আমি তো গান গাইতাম, আমি চাইলেই মনে হতো দূর আমি গান ছাড়া বা লিরিক লেখা ছাড়া আমি একটা কিছু করবো না। আমি চাইলে সেটা ভুল কি হতো না, আমি হয়তো সেভাবেই স্ট্রাগল করে বড় হতাম। কিন্তু আমার ন্যাক ছিল যে আরে ড্রামসটা কীভাবে বাজায়, ওই যে বাড়িতে যখন ড্রামস নিয়ে রিহার্সাল হতো, যেই ওরা চলে যেত আমি তো ড্রামসটা নিয়ে বসতাম, যেহেতু রিদমটা আমার সাবজেক্ট, আমার শিখতে খুব একটা অসুবিধা হয়। আবার বেস গিটার রাখা আছে, আমার মনে হয়েছে আমি গিটার বাজাই, বাট বেস গিটারের প্রতি খুব স্বাভাবিক সব গিটারিস্টের ন্যাক থাকবে। তো হয়েই তো গেল। আর বাকি পড়ে রইলো কিবোর্ড, ওটা যবে থেকে আমি প্রোগ্রামিংয়ের লাইনে ঢুকে গেছি তবে থেকে আস্তে আস্তে ওইটুকু টুকটাক সবই টুকটাক পারি, যেটা আমার মেইন সাবজেক্ট বাদ দিয়ে। তো কোনোভাবেই নয় না না, কিন্তু এটা বিনয়ের কথাও নয়, মানে আমার কাছে এক্সেলেন্সটা যেই আন্দাজে, সেই আন্দাজে আমি যতটা ভালো গিটার বাজাতে পারি ততটা ভালো অন্য ইনস্ট্রুমেন্টে পারি না। বাট আমি যেহেতু প্রোগ্রামিং করি, আমার সেই নলেজটাকে অনেকটা আমার কাজে লেগে যায়, যেটুকুই আছে সেটুকু আমার কাজে লেগে যায়, সেটার জন্যই করা। আর যদি আমি বলি যে এই এটা তো গেল অনিন্দদার সাথে তোমার ব্যক্তিগত কাজের একটা যোগসূত্র। এবার তোমাকে বলি, আমি দেখেছি যে তোমাকে বাকি যারা ব্যান্ডগুলো রয়েছে তোমরা খুব সুন্দর মিলেমিশে কাজ করো। মানে আমি দেখেছি যে যখন অস্তিত্ব গানটার মনে হয় শুটিং হচ্ছিল, আই গেস ওইখানে মনে হয় তিমিরদা মনে হয় ছিলেন, হ্যাঁ তিমিরদা ছিলেন মনে হয়, ওটা ভিডিওগ্রাফিটা মনে হয় উনি করছিলেন। তো আমার এটা খুব ভালো লেগেছিল যে আমরা বেসিক্যালি পৃথিবীতে আসি কে কাকে মানে কিভাবে ডাউন করব, কে কার, একটা মানুষ একটা কাজ করছে, তুমি অ্যাপ্রিশিয়েট করতে না পারো, তোমার ভালো না লাগতেই পারে। আমি গান করছি, আমার গান মানুষের ভালো নাও লাগতে পারে, সবার অনেকের ভালো লাগতে পারে, কারুর না লাগতে পারে। আমি তাহলে নির্লিপ্ত হয়ে বসে থাকি, আমি তাকে কেন বারবার গিয়ে পোক করবো বা হ্যামার করব, আমি আমার নিজের জগৎ নিয়ে থাকি। কারণ আমি যেইটুকু টাইম আমরা সবাই এসেছি বা কাজ করে আনন্দ করে বাঁচা যায়, মানে আমার তোমাদের এই ভিডিও শুটিংটা দেখে, মানে যখন ইউটিউবেও দেখেছি বা বড় পর্দাতে দেখেছি, আমার দেখে মনে হচ্ছিল বারে কি সুন্দর ব্যান্ডগুলো মানে নিজের নিজের জায়গায় সবাই প্রতিষ্ঠিত, কিন্তু কি সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ। অ্যাবসলিউটলি। এবং এইটার জন্য আমরা যে কারণের জন্য সম্পৃক্ত অস্তিত্ব অ্যালবামটা বেরোনোর পর থেকে মিসিং লিঙ্ক আরও বেশি ক্লোজ হয়েছে ফকিরার সাথে। ফকিরা এখন দারুণ একটা জায়গায় বিলং করছে এন্টায়ার ইন্ডাস্ট্রিতে। এবং তিমির বিশ্বাস তো সবাই জানে, আমি ওর সম্পর্কে নতুন করে কি বলবো, ভীষণই ট্যালেন্টেড একজন মানুষ, তারও সেই চাওয়া পাওয়া সবকিছু আমারই মতো আর কি। মানে আমরা তো প্রায় একই কন্টেম্পোরারি, আমরা সেই 2006 থেকে একই প্ল্যাটফর্ম থেকে আমরা উঠে এসেছি। তো আমাদের রক্তে কিন্তু ওই জেদ আর শেখার একটা আগ্রহের মারাত্মক একটা জায়গা আছে, তো ভীষণভাবে মেলে। এবং আজকে ও যেই জায়গাটা যেভাবে আমাদেরকে হেল্প করেছে, কারণ ও যে প্ল্যাটফর্মে যতটা জায়গায় ও নিজেকে উন্নীত করতে পেরেছে, সেইখানে দাঁড়িয়ে অনেকেই চাইলে তারা হাত তো বাড়াবেই না, উল্টে হয়তো আরো ঠেলা মেরে ফেলে দেবে। সেটাই বললাম। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই ফ্র্যাটার্নিটিটা দেখানো নয়, এটা করে দেখানো, এটা একটা বড়, নিঃসন্দেহে বড় পাওয়া আমাদের মিসিং লিঙ্কের জন্য। হ্যাঁ, তো এবং টিল ডেট মানে আমরা একসাথে বিভিন্ন রকম কাজকর্ম, শুধু ওটা কেন, ওটা ছাড়াও আমরা আরও অনেক রকমের
কম্পোজিশন করছি, সব কিছু করছি একসাথে, এবং আমার মনে হয় এটা কিন্তু থাকা উচিত। মানে এটা থাকলেই কিন্তু ইন্ডাস্ট্রির ভালো হবে। আমি বলছি যে তোর একটা কোনো জিনিস অসুবিধা হচ্ছে, বা তোর একটা ধর তুই একটা নতুন জিনিসই করেছিস, যেই আমি দেখলাম তুই করেছিস, আমার এই আগ্রহটাই থাকা উচিত ওটাকে আরো কি করে এনরিচ করা যায়। যদি না ওটা ফাইনাল প্রোডাক্ট হয় তাহলে এনরিচ করা যায়। আমি তোকে বলবো এই শৈলী শোন না এটা কর, ওটা করলে দিব, তুই আমার কাছে চলে আয় তো, আমি তোকে এইখানটা এই জায়গাটাতে আমি তোকে হেল্প করে দিচ্ছি। এই অ্যাপ্রোচটা যদি না থাকে, হ্যাঁ, খালি যদি ওই টিপিক্যাল ওই ধরনের কুটকাচালি করার বা পিএনপিসি করার টেন্ডেন্সি থাকে, তাহলে আমার মনে হয় বাংলা গানের মানে কোনো আর্টেরই কোনো উপকার তো হয় না। আলটিমেটলি আর্টটা ধ্বংস হচ্ছে, আর্টটা ধ্বংস হয়ে যাবে না। এবং আর্টটা ধ্বংস মানে আমি তোকে যদি ধ্বংস করতে, আমারও কিন্তু আর্টটা ধ্বংস হচ্ছে। ওই যে আবার এগেইন যে সংবেদনশীল হতে হবে আমাদের সবাইকে, সংবেদনশীল না হলে, একসাথে মিলেমিশে না কাজ করলে কিন্তু কোনো কাজই সম্ভব নয়, সেটাই কোনো কাজ সম্ভব না, অ্যাবসলিউটলি। আর এটাও ঠিক যে বন্ধুত্ব করাটা যতটা সহজ, ওটাকে মেনটেন করে নিয়ে যাওয়া দুটো মানুষকেই সেরকম সমভাবাপন্ন না হলেও সেটা অবশ্যই অবশ্যই। এবং খুব ব্যক্তিগত স্তর থেকে খুব ভালো না বাসলে আমার মনে হয় সব মানুষ কিন্তু এভাবে এগিয়ে আসে না। প্যাশনটা তখনই আসে, প্যাশন শুধু নিজের সাবজেক্টের প্রতি আসে না, অন্য ভালো জিনিসের প্রতিও আসে। দেবজ্যোতি মিশ্র স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা? দেবুদা মানে আমার অলমোস্ট একজন শিক্ষক সম মানুষ, এবং এটা আমার কাছে যে কোনো মিউজিশিয়ানের কাছে এটা একটা খুব বড় স্বপ্নের মতোই, যেরকম বড় মাপের একজন মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করতে পারে। তো আমার একটা সৌভাগ্য হয়েছিল 2015-16-তে কোনো একটা অ্যাডের কাজের সূত্র ধরে যে আমি প্রোগ্রামিং করতে পারি প্লাস গিটারটা বাজাই, তো ওনাদের অ্যাডিশনাল প্রোগ্রামারেরও দরকার ছিল। সেই সূত্র ধরে আমাদেরই আরেক বন্ধুর হাত ধরে, যেমন বললাম ও ভীষণ সমভাবাপন্ন মানুষ, চিন্তা ভাবনা, তো ও থাকতে পারেনি বলে আমাকে বলেছিল যে রুটো তুমি গিয়ে করে দেবে কাজটা। এই আমার জার্নিটা শুরু। আমার দেবুদা ভীষণ ভালোভাবে মনে রাখতে পারেন, উনি আমাকে দেখে প্রথমেই বলেছিলেন, আরে তুই তো সেই রুদ্রনীল মিসিং লিঙ্কে তোরা এসেছিস, তোরা দারুণ করেছিলিস, সে অনেক গল্প। তারপরে এই কাজ করা শুরু। অ্যামাজন অভিযান ছিল বোধহয় প্রবাবলি আমাদের প্রথম ছবি, যেখানে এটা বাদ দিয়েও ময়ূরাক্ষী, পরবর্তী সময় অনেক বড় বড় ছবিতে আমি ওনার মানে আমি ওনাকে সঙ্গ দিতে পেরেছি, এবং বিভিন্নভাবে, মানে কখনো গিটার বাজিয়ে, তো কখনো প্রোগ্রামিং করে, হ্যাঁ, কখনো এন্টায়ার ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোরের একটা পার্ট হয়ে থেকেছি। তো বিভিন্নভাবে আমরা কাজ করি, এবং প্রচুর অ্যাড জিঙ্গলের কাজ করেছি আমরা মেনশনাবলি। তো এইগুলো তো হয়েছে। এই সম্পূর্ণ আলোচনাটা থেকে যেটুকু আমি এত বছর ধরে আমি তো উপলব্ধি করছি, আর এই সম্পূর্ণ এই আলোচনাটা থেকে এটা তো খুব স্পষ্ট, একজন আর্টিস্টের ভার্সেটাইল হওয়া এবং কাজটা কাজের মতো জানাটা খুব জরুরি। না হলেই সমস্যা, কারণ আমি উপর থেকে ভাষা জানাটা আর ভেতর থেকে সম্পূর্ণ কাজটা জেনে কাজটা করাটা, তখন একটা আর্টিস্টের আই গেস ডিমান্ডটা ক্রিয়েট হয়। একদমই তাই। কারণ মানে আমরা যদি আমাদের জানকারিটা সব দিক থেকে চালু রাখি, তো আমার মনে হয় সেটা যে কোনো কাজের জন্য, যে কোনো আর্টিস্টের জন্য সেটা ডেফিনেটলি খুব খুব হেল্পফুল হয়। আমি এটা সূত্র ধরে আরেকটা প্রশ্নতে যাচ্ছি, সেটা হচ্ছে যে যেমন আমি ভোকালিস্ট, একজন ভোকালিস্টের, তুমিও একজন ভোকালিস্ট অবশ্যই, একজন ভোকালিস্টের ইনস্ট্রুমেন্টের নলেজটা কতটা জরুরি? ভীষণ জরুরি। আমার মনে হয় যে কোনো মিউজিশিয়ান মানে হচ্ছে তাকে না, তুই যদি ধর সুরের ক্ষেত্রে হোস, মেলোডির ক্ষেত্রে হোস, তাহলে তোকে একটা রিদম ইনস্ট্রুমেন্ট জানতে হবে, এবং তার সাথে সাথে তোর অ্যাকম্প্যানিং, তোর গ্রুপের মেলোডি গ্রুপেরই কোনো একটা অ্যাকম্প্যানিং ইনস্ট্রুমেন্ট তোকে জানতে হবে। সেটা হারমোনিয়াম হতে পারে, সেটা তানপুরা হতে পারে, সেটা গিটার হতে পারে, পিয়ানো হতে পারে। ভীষণ জরুরি, এটা ভীষণভাবে হেল্প করে। আমার আপাতত এই পর্বের জন্য, এই দুটো পর্বের জন্য প্রশ্ন এই পর্যন্তই ছিল। আমরা আবার রুদ্রদাকে নিয়ে খুব শিগগিরই আরও একটা পর্বে ফিরে আসব। আমাদের এপিসোডটা তো এই পর্যন্ত আমি বললাম যদিও, কিন্তু রুদ্রদা সেটে আছে টাইমলাইনে তারকা, আর আমারও না একটু মানে আমারও আজকে রুদ্রদার মতোই একটু গান পেয়েছে। রুদ্রদা যদি সাথে কিছু করবো, চল একটা আমরা চেনা গান করি। আমরা মাঝে মধ্যে জানি অনেক অনুষ্ঠানের আগে গেয়েছি আমরা, অলমোস্ট ঘরোয়া অনুষ্ঠানে সেগুলো, যদি কিন্তু তোরও খুব প্রিয় গান, আমারও প্রিয় গান, আমার মনে হয় আমরা এটা করতেই পারি। 1 2 3 কাছাকাছি তুমি আছো, আমি আছি,
পাশাপাশি ঘুরে আসি আরো দূরে চলো পায়ে পায়ে পথ চলা সেই কথা হোক বলা পায়ে পায়ে পথ চলা সেই কথা হোক বলা সেই ধ্বনি যেন শুনি ভালোবাসি ভালোবাসি মন নিয়ে কাছাকাছি তুমি